আবাসন ব্যবসায়ীদের দাবির মুখে ড্যাব সংশোধনের উদ্যোগ রাজুকের। এলাকা ভেদে বাড়বে ভবন উচ্চতার সীমা ও ফ্ল্যাটের সংখ্যা, রাজধানীতে ঝুঁকি বাড়ার শঙ্কা। বাংলাদেশের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করল স্টারলিংক। গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে ঢাকা সফর করছে প্রতিনিধি দল। যৌথ অংশীদারত্বের জন্য চুক্তি সই। ঈদ সামনে রেখে দর্জি বাড়িতে ভিড়, চাহিদা অনুযায়ী পোশাক বানাতে ব্যস্ত কারিগররা। সিলেটে মণিপুরি পোশাকের দোকানে চলছে বিক্রির প্রস্তুতি। মৌলভীবাজারে বাগানে বাগানে আমের মুকুল। আশীর্বাদ মাঘের এক পশলা আগাম বৃষ্টি, বাম্পার ফলনের আশা। যথাসময়ে মুকুলে স্প্রে করার পরামর্শ। এবং ইলন মাস্কের সঙ্গে মন্ত্রিসভার বাকবিতণ্ডা, প্রশাসনিক কর্মকর্তাদের ছাঁটাই চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। সফ জানিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ড্যাপের সংশোধন নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদি আহসান। জনাব আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনা করব, তবে দেখে আসবো এই সংক্রান্ত একটি প্রতিবেদন। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাসন ব্যবসায়ীদের দাবির মুখে আবারও ড্যাব সংশোধনের উদ্যোগ নিয়েছে রাজুক। বাড়তে পারে এলাকা ভিত্তিক ভবনের আয়তন ও উচ্চতা। আগামী 10 মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের কথা রয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই উদ্যোগ লাভবান করবে আবাসন ব্যবসায়ীদের, তবে ঝুঁকিতে পড়বে আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন। আর ড্যাবের মারপ্যাঁচ না বোঝা রাজধানীবাসীর চাওয়া কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা। MS আরেফিনের রিপোর্ট। অপরিকল্পিত নগরায়নে ঢাকা এখন দুর্ভোগের নগরী। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক 2022 থেকে 2035 সময়ের জন্য প্রণয়ন করেছে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব। তবে শুরু থেকেই এ নিয়ে বিভিন্ন পক্ষের আপত্তিতে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এই বিরোধিতা বাসযোগ্য ঢাকা নির্মাণে অন্তরায় বলে অভিমত নগরবাসীর। যেহেতু এটা 12তলা একটা বিল্ডিং, সেক্ষেত্রে আমাদের নিচে যারা সার্ভিস দিচ্ছে তাদের লোক সংখ্যা বেশি। আমাদের 2টা লিফট আছে, ওটার সার্ভিস চার্জ আছে, সেক্ষেত্রে আমাদের সার্ভিস চার্জটা বেড়ে যাচ্ছে। পেশা একটা বিল্ডিংয়ে হাত দেয় এক বিল্ডিং ধরা যায়, যে বাতাস আসবে, পরিবেশ চেঞ্জ হবে, এগুলো অনেক বাচ্চা কাচ্চা তো অসুখ বিসুখ এভাবেই হচ্ছে। ইনডোরে হোক অথবা তার ছাদে হোক, যদি বাচ্চাদের খেলার জায়গা থাকে সেটা অবশ্যই ভালো হয়। নতুন পরিকল্পনায় যত্রতত্র বহুতল ভবন নির্মাণ করা যাবে না, বরং এলাকা ভিত্তিক ফার বা ফ্লোর এরিয়া রেশিও ঠিক করে দিয়েছে রাজুক। যে এলাকায় ফার যত বেশি, ভবনের উচ্চতাও তত বেশি। তবে আবাসন ব্যবসায়ীদের তোপের মুখে ড্যাব সংশোধনে উদ্যোগ নিচ্ছে সরকারি সংস্থাটি। বাড়িয়ে দেওয়া হচ্ছে ফারের মান ও ফ্ল্যাটের সংখ্যা। আবাসন ব্যবসায়ীদের দাবি, অপর্যাপ্ত নাগরিক সুবিধার দোহাই দিয়ে অনেক এলাকায় ভবনের আয়তন ও উচ্চতা কম দেওয়াটা অযৌক্তিক। বিধিমালা দিয়ে ফ্ল্যাটের সংখ্যা কমানো হলে আবাসন সংকটে পড়বে ঢাকা। আগে যেখানে 10 কাঠা জায়গা 25 ফিট রাস্তার পাশে 36টি ফ্ল্যাট তৈরি করা যায়, তো এখন সেখানে করা যায় 20টা। রাজুক বলছে, যানজট, পরিবেশ ও আবাসন সমস্যাকে প্রাধান্য দিয়েই করা হচ্ছে নতুন সংশোধনী। উপদেষ্টা পরিষদের সভায় 10 মার্চ ড্যাপের খসড়া উপস্থাপনের কথা রয়েছে। আগামী 10 তারিখে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত উপদেষ্টা পরিষদে যদি পুরা বিস্তারিত তথ্যসমূহ উপস্থাপন করা হবে, সেখানেতে যদি কোনো সাজেশন আসে বা কোনো অ্যাডিশন, মডিফিকেশন, অল্টারেশন করার জন্য কোনো সুপারিশ আছে, সেই সুপারিশটি সন্নিবেশিত করে সেটা সরকার কর্তৃক পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করার নেবে। এই উদ্যোগে সমালোচনা করে নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রস্তাবিত সংশোধনী আবাসন ব্যবসায়ীদের স্বার্থ হাসিল করবে, ঝুঁকির মুখে ফেলবে ঢাকা মহানগরীকে। ঢাকার যে ভারবহন ক্ষমতা তার 4-5 গুণ বেশি ইতিমধ্যে ঢাকার ভেতর মানুষ আছে। তাহলে এখন নতুন নতুন আরও ভবন, আরও যদি মানুষ দিতে চান, ঢাকা তো ইতিমধ্যে স্থবির। এই স্থবির শহরটা মানে এমন স্থবির হবে, তখন কোনো ইনভেস্টমেন্ট করে যতই গণপরিবহনের জন্য মেট্রো করেন, ঢাকা কিন্তু চলতে পারবে না। ড্যাব সংশোধন চূড়ান্ত হওয়ার আগে সকল পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে বলে জানিয়েছে রাজুক। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম, একটু আলোচনা যেতে চাই শেখ মোহাম্মদ মেহেদি হাসান। সেটি প্রথমে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে নগর পরিকল্পনা যে করা হচ্ছে, সেটি ড্যাপের যে কোন অংশগুলো নিয়ে আপত্তি আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। প্রথমেই মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। আপনি
নিউজটা যেভাবে শুরু করেছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে ব্যবসায়ীদের দাবির মুখে রাজুক উদ্যোগ নিয়েছে ড্যাব পরিমার্জন করার জন্য। আসলে রাজনৈতিক পটটা পরিবর্তন প্রক্রিয়ায় ব্যবসায়ীদের কি ভূমিকা ছিল? আমরা জানি যে আগস্টের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে তৎকালীন পতিত সরকারের প্রধানমন্ত্রী কিন্তু ব্যবসায়ীদের নিয়ে অনেক বৈঠক করেছেন। ওই বৈঠকের অনেক তথ্য কিন্তু এখনো আপনি অনেক মিডিয়াতে খুঁজে পাবেন। তাহলে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যদি রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয়, সেখানে বড় ধরনের একটা ঘাপলা আছে বলে আমরা মনে করি। এবং এই রাজনৈতিক পট পরিবর্তন প্রক্রিয়াতেও আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের খুব পরিষ্কার অবস্থান ছিল। আমরা ইনস্টিটিউটের সভাপতি এবং আমি যৌথ স্বাক্ষরে আমরা একটা স্পষ্ট বিবৃতি দিয়েছিলাম 18ই জুলাই, এবং আমরা আমাদের যে গণমানুষ ছাত্রদের দাবি সেটার সাথে সংহতি প্রকাশ করেছিলাম। বাংলাদেশের কোনো পেশাজীবী প্রতিষ্ঠান, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের মতো এইভাবে লিখিত আকারে কোনো সংহতি প্রকাশ করে নাই। সুতরাং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যা রাজুক যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগের ভিতরে বড় একটা ঘাপলা আছে বলে আমরা মনে করি। এবং যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে, আপনি যে আপনার নিউজে দেখালেন আমের মুকুল, আমের মুকুলটা কি আপনি ঢাকা শহরে কোথাও দেখতে পাবেন, খুঁজে পাবেন? খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই, এই যে ড্যাপের ফ্লোর এরিয়া রেশিও, এটা মূলত জনঘনত্বের বিষয় থেকে উঠে এসেছে। মানে হচ্ছে বাংলাদেশে আমাদের প্রায় 20 কোটি লোক বসবাস করছে, আমাদের 1,44,000 বর্গ কিলোমিটার আছে। আমার এই জনগোষ্ঠীকে তো আমি কোনোভাবেই অন্য দেশে পাঠানোর কোনো পরিকল্পনা নিতে পারি না। আমার দেশে এই 20 কোটি লোক সংখ্যাকে এমনভাবে রাখতে হবে যাতে আমার প্রাণ, প্রকৃতি সবকিছু ঠিক থাকে। আরেকটি বিষয় হচ্ছে, মানুষ হচ্ছে এই প্রাণীকুলের একটি জীব। আমাদের প্রাণীকুলে কিন্তু আরও অনেক জীব আছে যেটার মাধ্যমে বাস্তু সংস্থানের একটা ব্যালেন্স থাকে। এই বাস্তু সংস্থানে ব্যালেন্স না থাকলে কিন্তু সেই সভ্যতা বিলীন হয়ে যায়। আমরা জানি যে প্রকৃতি কিন্তু তার এই প্রতিশোধগুলো নিয়ে থাকে। আমরা যদি প্রকৃতির বিরুদ্ধচারণ করি, প্রকৃতি কিন্তু সেটার ফলাফল আমরা দেখতে পেয়েছি কোভিডের সময়, পরবর্তীতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্যোগের কারণে কিন্তু অনেক সভ্যতা বিলীন হয়ে গিয়েছে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে। তাহলে আমরা শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে পরিকল্পনা করতে চাই, সেই পরিকল্পনা ঠিক হবে বলে আমরা মনে করি না। বাস্তু সংস্থানের আমরা একটা অংশ, আমরা এবং বাস্তু সংস্থানের সমস্ত প্রাণীর একটা ব্যালেন্স নিয়েই আমাদের বাংলাদেশের পরিকল্পনা গড়ে তুলতে হবে। এই ঢাকা শহরে তাহলে কত লোক থাকবে? জনঘনত্বে যে কারণে আমি বিষয়ে আসছি, আমাদের 20 কোটি জনসংখ্যার কত কোটিকে আমরা ঢাকায় রাখতে চাই, এটার একটা কৌশল কিন্তু আমাদের এই ড্যাপে, যেটা অরিজিনালি প্রপোজ করা ছিল সেই ড্যাপে ছিল। এখানে প্রক্ষেপণ করে দেখা হয়েছিল 2.6 কোটি থেকে 3 কোটি লোক সংখ্যা আমরা ঢাকা শহরে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। আচ্ছা, তাহলে কিন্তু 35 সাল নাগাদ ঢাকাকে বাসযোগ্য রাখা সম্ভব। এখন যে প্রস্তাবনা আনা হচ্ছে, সেই প্রস্তাবনায় যদি সেই প্রস্তাবনা আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ অনুমোদন করেন, যদি সেই প্রস্তাবনা অনুযায়ী ঢাকা শহর ব্যবসায়ীদের দাবির মতো করে বাস্তবায়ন হয়, তাহলে এই শহরে 5 থেকে 6 কোটি লোক বসবাস করবে। তাহলে কি এই শহরের যে 1520 বর্গ কিলোমিটার এলাকার পরিকল্পনা করা হয়েছে, এই পরিকল্পনায় কি আপনি বাসযোগ্যতা পাবেন? কোনোভাবেই তো পাওয়া সম্ভব না। আজকে আপনি আমের মুকুল পাচ্ছেন না, 2035 সালে তো আপনি আমই পাবেন না কোথাও খুঁজে এই ঢাকা শহরে। তাহলে সেই পরিকল্পনা কি আমরা চাই? আমরা কি সেই দিকে ধাবিত করতে চাই? একজন সচেতন মানুষ হিসেবে, সচেতন পেশাজীবীর কথা বাদই দিলাম, সচেতন মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা কি? সেই প্রত্যাশা জায়গাটা আমাদের পরিষ্কার করতে হবে। জাতি হিসেবে আমাদের এই অবস্থানটা পরিষ্কার করতে হবে। এবং আমরা যে স্বপ্ন নিয়ে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, সহমর্মিতা জানিয়েছিলাম যে রাষ্ট্রযন্ত্র সংস্কারের একটা সুযোগ, সেই সুযোগ যদি আমরা ঠিকমতো কাজে না লাগাতে পারি, সেই সুযোগ যদি একটা গোষ্ঠীর চাপের কারণে পরিবর্তন হয়ে যায়, তাহলে তো এটা খুবই দুঃখজনক। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছিলেন যে আমাদের অনেক আন্দোলন, ঢাকা সহ সারা দেশে আন্দোলন, উনি বলেছেন কোনো আন্দোলন করা লাগবে না, আপনারা আমার কাছে পত্র লেখেন, চিঠি লেখেন। আমরা কিন্তু ওনার কাছে চিঠি লিখেছি। চিঠিতে আমরা আমাদের যে তথ্যগুলো, বিশ্লেষণগুলো, আমাদের প্রস্তাবনাগুলো সুনির্দিষ্ট আকারে দিয়েছি। এখানে প্রস্তাবনা কি ছিল আপনাদের? আমাদের প্রস্তাবনা লিখিত আকারে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিয়েছি। যেহেতু উনি আমাদেরকে আহ্বান করেছেন চিঠি দিতে, পত্র দিতে, আমরা পত্র দিয়েছি। ওনার কাছে পত্র দেওয়ার পরেও যদি একটা মহলের প্রস্তাবনার কারণে টোটাল দেশের উন্নয়নের যে কৌশল, সারা রাজধানীর উন্নয়নের যে কৌশল, আমি দেশের উন্নয়নের সাথে রাজধানীর উন্নয়ন কৌশল মিলাবো, কারণ বাংলাদেশের সব কিছু ঢাকা কেন্দ্রিক এবং অর্থনৈতিক বলেন, প্রশাসনিক বলেন, এটার প্রভাব কিন্তু প্রত্যেকটা অঞ্চলে ইঞ্চিতে ইঞ্চিতে আছে। তার মানে আমার এখানকার যে উন্নয়ন কৌশল, উন্নয়ন দর্শন, এটাই কিন্তু সারা দেশের উন্নয়ন দর্শন এবং কৌশলের উপরে প্রভাব ফেলবে। তাহলে আমি একটা গোষ্ঠীর প্রভাবের কারণে আমি যদি সেটা বদলে ফেলি,
তাহলে তো সেটা আসলে আমাদের প্রত্যাশা অনুযায়ী যে ড্যাপের যে নতুন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে রাজুক, সেটি আসলে কতটুকু বাসযোগ্য হবে, কিংবা আগের কি চিত্র আমরা ঠিক রেখে দেওয়াটা পরিবেশ সম্মত কি মনে করছেন আপনি? হ্যাঁ, এইটা হচ্ছে যে রাজুকের মানে এই বছরের পরিকল্পনায় নতুনত্ব যেটা এসেছে সেটা হচ্ছে যে আমরা জানি যে পরিকল্পনার বাস্তবায়ন হয় হচ্ছে ভবন নির্মাণের মাধ্যমে। আমাদের উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে আমাদের ভবনের পরিকল্পনা সেটা নকশা অনুমোদন করে, সেই অনুযায়ী নির্মাণ হয় এবং বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে অবকাঠামো বা বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন হয়। তো সেই হিসেবে একটা বড় অংশ বাস্তবায়ন হতে হচ্ছে আমাদের ইমারত নির্মাণ বিধিমালার মাধ্যমে। 96 সালে একটা বিধিমালা ছিল, 2008 সালে একটা বিধিমালা হয়েছে, এখন সেটার আবার খসড়া তৈরি হচ্ছে যেটা ড্যাপের সাথে এটা সম্পৃক্ততা আছে। এখন 2008 সালে যে বিধিমালাটা করা হলো সেখানে একটা ফর্মুলা দেওয়া হলো সারা শহরে একই রকম ফার হবে। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এক এক এলাকার বাস্তু সংস্থান এক এক রকম, এক এক এলাকার যে বিল্ডিং এবং স্থাপত্য এবং হচ্ছে ওই এলাকার যে বিল্ট এনভায়রনমেন্ট সেটার ধরন এক এক রকম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি একটা ভূগর্ভস্থ একটা অ্যানালাইসিস দেখেন, জিওলজিক্যাল অ্যাসেসমেন্ট দেখেন, ঢাকা মহানগরীর যে 1520 বর্গ কিলোমিটার এলাকা আছে এটার মাটির নিচেও কিন্তু এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি আছে এবং সব জায়গায় কিন্তু বিল্ডিংয়ের যে ভার, আমার যে বিল্ট এনভায়রনমেন্টের যে ভার এবং আমার যে অবকাঠামো নির্মাণ করছি সেটার যে ভার, এই ভার বহন করার মতো মাটির কাঠামো কিন্তু ঢাকা শহরে নাই। তো সেই হিসাবে আমি সব জায়গায় বলে দিই যে 100 তলা করবো। আমাদের সদ্য বিদায়ী রাজুকের চেয়ারম্যান বলতেন ঢাকা শহরে 100 তলায় ভরে দিবেন উনি। তো সেই হিসেবে প্রত্যেকটা এলাকায় যদি 100 তলা ভবন করা হয় তাহলে তো ঢাকা শহরে মানুষ থাকতে পারবে। আমি একটা বিষয় একটু, সেটা হচ্ছে যে বর্তমান যে ইমারত বিধিমালা আছে সেই ইমারত বিধিমালা অনুযায়ী তো প্রতিটা রাজধানীর প্রতিটা এলাকায় জোন পরিদর্শক থাকেন রাজুকের। তারা আসলে কতটুকু ইমারত যে নকশা বাস্তবায়ন পরিকল্পনা যেটি অনুমোদন করা হয় সেটি বাস্তবায়নে কতটুকু তারা ভূমিকা রাখেন কি মনে করেন? হ্যাঁ, প্রথমত এইটা মেনে নিতে হবে যে আসলে সারা শহরের জন্য একই ফার প্রযোজ্য নয়, আমাদের এলাকা ভিত্তিক ফার লাগবে। এটা নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ নাই। এটা নাম্বার 1 পয়েন্ট। এখন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের কর্তৃপক্ষ হিসেবে রাজুক তার দায়িত্বটা কিভাবে পালন করছে। আমরা জানি এখনও সেই মান্ধাতার আমলের বিল্ডিং ইন্সপেক্টররা তারা যাচ্ছেন যে দেখে তার মতো করে একটা রিপোর্ট তৈরি করে রাজুকে জমা দিচ্ছেন এবং সে তার জায়গায় কতটুকু সৎ এটা কিন্তু পরিমাপ করা খুবই কঠিন, কারণ আমরা সবাই জানি, আপনাদের মাধ্যমেও জানি, রাজুকে অনেক দুষ্ট লোকের চক্র আছে এবং নানান ধরনের অনিয়ম হচ্ছে আর কি। এই বিষয়টি আমরা একটা মিটিংয়ের মাধ্যমে প্রস্তাবনা দিয়েছিলাম যে এটার টোটালটাই আমরা এখন ডিজিটাল রিমোট সিস্টেমের ভিতরে নিয়ে আসতে পারি। ইভেন এই প্রক্রিয়াতে আমরা সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে পারি, স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারি। আমাদের প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন আছে, অ্যাটলিস্ট ঢাকা শহরে যে জায়গাটায় ভবন অনুমোদন দেওয়া হচ্ছে সেই অনুমোদনের তথ্য যদি ডিসপ্লে করা থাকে, কতটুকু শর্ত দিয়ে রাজুক অনুমোদন দিয়েছে সেটাতে ডিসপ্লে করা থাকে, নির্মাণ যদি প্রতিনিয়ত হয়, আপনি যে মহল্লায় বসবাস করছেন আপনি চাইলেই কিন্তু প্রত্যেক সপ্তাহে ওই ভবনের ছবিগুলো তুলে যদি একটা অ্যাপস থাকে সেই অ্যাপসে আপনি আপলোড করতে পারবেন এবং সেই অ্যাপসের অ্যাক্সেস যদি রাজুকের কর্তৃপক্ষের কাছে থাকে, মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছে থাকে, তারা কিন্তু সেটা ইজিলি অ্যাক্সেস করতে পারবে এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে। এই মান্ধাতার আমলে বিল্ডিং ইন্সপেক্টরের যে কাজগুলো আছে, যে সিস্টেমে কাজগুলো হয়, সেটার আমূল পরিবর্তন হওয়া দরকার। সেক্ষেত্রে যারা আছে তাদের জবাবদিহিতার আওতায় তাহলে কীভাবে নিয়ে আসবে রাজুক? হ্যাঁ, এখন যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা আসলেই ত্রুটিপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতেও জবাবদিহিতা আনা যাবে না তা নয়, কারণ একজন ব্যক্তি কর্মকর্তা কিভাবে তার সততার পরীক্ষা দিচ্ছেন সেটার তো অবশ্যই একটা জবাবদিহিতার সিস্টেম রাজুকে থাকা উচিত। সেই জায়গাটাতেও আপনার ঠিক নাই, কারণ যদি এমনটি হয় যে সুবিধাটা যিনি যার মাধ্যমে সুবিধাটা নেওয়া হচ্ছে সুবিধাভোগী কিন্তু সে একা নয়, তার বড় কর্তা প্রত্যেকের কাছে কিন্তু এই সুবিধাগুলো পৌঁছে যায়। সুতরাং এই প্রক্রিয়াটা যদি শুধু টোটালি আমরা ডিজিটাল ফর্মেটে নিয়ে আসি এবং এখানে আমাদের এলাকাবাসী প্রত্যেকটা ক্রস সেকশনাল জনগণ যদি এটার সাথে সম্পৃক্ত হয় তাহলে এটা অনেকাংশে দূরীভূত করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। অনেক ধন্যবাদ আলোচনা শোনার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম ড্যাপের সংশোধন এবং রাজুকের উদ্যোগ, সবকিছু মিলিয়ে আমাদের সাথে আলোচনা অংশ নিয়েছিলেন পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী হাসান। এবার বন্দর বাণিজ্যের খবর। দেশের পূর্বাঞ্চলের অন্যতম বন্দর আখাউড়া দিয়ে 42 ধরনের পণ্য রফতানি হলো, আমদানি নামমাত্র। ব্যবসায়ীরা বলছেন সব ধরনের বৈধ পণ্য আমদানির সুযোগ দিলে বন্দরটি আরও চাঙ্গা হয়ে উঠবে। আখাউড়া স্থলবন্দর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছে তার কাছে।
আমি এই মুহূর্তে আছি দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহত্তর রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়া স্থলবন্দরে। এই স্থলবন্দরটি 1994 সালে পোর্ট অফ কল হিসেবে যাত্রা শুরু করে পরবর্তী সময় 2010 সালে এটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর থেকে কিন্তু এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে রড, সিমেন্ট, শুটকি, হিমায়িত মাছ সহ 42 ধরনের পণ্য রপ্তানি হয়ে আসছে। কিন্তু পক্ষান্তরে আমদানির পরিমাণ খুবই কম বলা যায়। স্বর্ণের কোটায় সম্প্রতি সময় কিছু আমদানি হয়েছে, বিশেষ করে জিরা, কাজু বাদাম, মসুরি ডাল এইসব কিছু পণ্য আমদানি করার কারণে কিন্তু আমদানিটা পরিমাণটা কিছুটা বেড়েছে, যদিও সংখ্যায় একেবারে নগণ্য। আপনাকে জানিয়ে রাখি 2017 সালে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে আসাম রাজ্যের রেল যোগাযোগ স্থাপিত হয়, যার কারণে কিন্তু তারা অভ্যন্তরীণভাবে ভারত তাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য আনা নেওয়া করতে পারে, যার কারণে কিন্তু বাংলাদেশ থেকে অনেকটা আমদানি কমে যায়। ফলে কিন্তু রপ্তানি বাণিজ্য অনেকটাই ভাটা পড়ে, যার কারণে কিন্তু এই রপ্তানিমুখী বন্দরটি কিন্তু রপ্তানি অনেকাংশ কমে যায়। আজকে রোববার, আজ কিন্তু সাপ্তাহিক বন্ধের দিন, অর্থাৎ ভারতের ত্রিপুরা রাজ্যে বন্ধ মানে সাপ্তাহিক বন্ধ, যার কারণে কিন্তু এখানকার যে ট্রাকের সংখ্যা খুবই কম, অর্থাৎ 5 থেকে 6টি ট্রাক আখাউড়া স্থলবন্দরে যে বর্তমানে ওয়ারহাউস সেখানে কিন্তু অবস্থান করছে। হিমায়িত মাছ ট্রাক কিন্তু আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করিনি, যদিও এখানে তুলা বিভিন্ন সব পণ্যগুলো আছে, সিমেন্ট, তাজা মাছ, শুটকি, পাথর, বর্জ্য তোলা, ম্যাঙ্গো ফুড ড্রিঙ্কস, প্লাস্টিক, ফার্নিচার, মেলামাইন সামগ্রী, পিভিসি পাইপ, পিভিসি ডোর, থ্রেডিং মেশিন, ডিফোর্ট বার, এইসব পণ্য কিন্তু এই স্থলবন্দর যে মূলত রপ্তানি হয়ে থাকে। আপনাকে যদি 2023-24 অর্থ বছরে একটা পরিসংখ্যান আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে 2023-24 অর্থ বছরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে 54,44,042 মেট্রিক টন পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে, যার রপ্তানি মূল্য হচ্ছে 427,72,72,430 টাকা। তেমনিভাবে 2024-25 অর্থ বছর কিন্তু এই স্থলবন্দর দিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখন পর্যন্ত যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে তার পরিমাণ হচ্ছে 30,678 মেট্রিক টন, যার রপ্তানি মূল্য হচ্ছে 367,57,59,179 টাকা। সব মিলিয়ে কিন্তু বর্তমান যে বন্দরে যে কার্যক্রম সেটি কিন্তু চলমান আছে। অর্থাৎ আরেকটু বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, বিশেষ করে যাত্রী পারাবার, সেটা কিন্তু বর্তমান ভিসা প্রক্রিয়া বন্ধ থাকার কারণে কিন্তু বাংলাদেশ থেকে যাত্রী পারাবার যেমন কমেছে তেমনিভাবে কমেছে রাজস্ব আদায়ের হারও। সব মিলিয়ে এই ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রম সহ সর্বশেষ তথ্য। খবর, সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। দর্শক, সূচকের বরাবরই আমরা দেখি যে শেষ সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ শেষ দিন এবং সপ্তাহের প্রথম দিন একইভাবে কিন্তু দোলাচলের মধ্য দিয়ে ডিএসই লেনদেন শুরু হয়, এবং আজকে আমরা দেখছি সেটি হচ্ছে গত সপ্তাহের শেষ কার্যদিবস যদি বলি যে সূচকের অবস্থা কিছুটা ভালো ছিল, সেটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতাই ছিল, এবং আজকে যেটি দেখছি আমরা নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে কিন্তু ডিএসইর প্রথম কার্যদিবস এই সপ্তাহে শুরু হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 13 পয়েন্ট কমে 5,190 পয়েন্ট অবস্থান করছে। ডিএসইর সরিয়া সূচক ডিএসইএস 2 পয়েন্ট কমে 1,158 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া ডিএসইর বিশেষায়িত সূচক ডিএসই 13 2 পয়েন্ট কমে 1,887 পয়েন্ট অবস্থান করছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত 40,620টি শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য দেখছি আমরা 118 কোটি টাকা, 61 লাখ টাকা। বলা চলে যে প্রায় 1 ঘন্টা ছুঁই ডিএসসির কার্যক্রম। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে কিন্তু 72টি প্রতিষ্ঠানের শেয়ারের দর দেখছি আমরা ঊর্ধ্বমুখী, এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে কিন্তু দেখছি আমরা 96টি প্রতিষ্ঠান, এবং নিম্নমুখী অবস্থানে দেখছি 211টি প্রতিষ্ঠান শেয়ারের দর। সব কিছু মিলে বলা চলে যে এখন পর্যন্ত যে পুঁজিবাজার বিনিয়োগকারী তাদের উদ্দেশ্যে যদি বলি, সেটি হচ্ছে যে টপ 20টি প্রতিষ্ঠানের শীর্ষে আমরা দেখছি যে বরাবরের মতোই কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম ওরিয়ন ইনফিউশন প্রতিষ্ঠান, যাদের শেয়ারের দর কিন্তু অবস্থান করে 395 টাকা 40 পয়সা। সর্বোচ্চ ছিল 399 টাকা 90 পয়সা, সর্বনিম্ন আমরা দেখছি যে 386 টাকা 10 পয়সা। এছাড়া 2 নম্বর অবস্থানে রয়েছে লিন্ডা বিডি, 3 নম্বরে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 4 নম্বরে রয়েছে হাক্কানি পাওয়ার মিল, 5 নম্বর মিডল্যান্ড ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান 5 নম্বর অবস্থানে দেখছি আমরা। 6 নম্বরে দেখছি খান ব্রাদার্স পিপি ওভেন প্রতিষ্ঠানটি 6 নম্বর অবস্থানে, 7 নম্বরে বিডি থাই, 8 নম্বরে একটি আইসক্রিম ফ্যাক্টরি লাভলিলো, এবং 9 নম্বরে রয়েছে আরেকটি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি, এবং 10 নম্বরে রয়েছে খান প্যাকেজিং খুলনা প্যাকেজিং পাওয়ার লিমিটেড। তো একটু যদি বলি যে 2 নম্বর লিন্ডে বিডি, তাদের অবস্থান রয়েছে 1,040 টাকা 90 পয়সা, তাদের শেয়ারের দর কিন্তু বিক্রি হচ্ছে। আলিফ ইন্ডাস্ট্রি, তাদের শেয়ারের দর বিক্রি হচ্ছে 70 টাকা 80 পয়সা। এছাড়া হাক্কানি পাওয়ার মিল, তাদের প্রতিষ্ঠান শেয়ারের দর রয়েছে 64 টাকা 90 পয়সা। তো সেক্ষেত্রে বলা চলে যে সব মিলে যে ডিএসসির ওয়েবসাইটে যে আমরা দেখছি যে বরাবরই যে
গত সপ্তাহের তুলনায় এবং চলতি সপ্তাহে যে সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে শুরু হয় সেইভাবে কিন্তু চলছে এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থায় কিন্তু দোলাচল কিন্তু লেগেই আছে, সেটি কিন্তু সমাধান একান্তভাবে প্রয়োজন। এই ছিল ডিএফসির সবশেষ অবস্থা। ঈদকে ঘিরে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি পোশাকের দোকানগুলোতে চলছে বেচাকেনার প্রস্তুতি। বিস্তারিত জানাতে জেলার লামাবাজার মণিপুরি পোশাক বিতান এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। মণিপুরি পোশাকের এই ঐতিহ্য কিন্তু সিলেটে বছরের পর বছর ধরে রয়েছে। যারা আসলে দূর দূরান্ত থেকে আসেন, বিশেষ করে আপনারা জানেন যে সিলেট অঞ্চলে পর্যটকদের আনাগোনা বেশি এবং তারা কিন্তু এই মণিপুরি শাড়ি এবং নানা ধরনের পোশাক কিন্তু তারা সংগ্রহ করে থাকেন সিলেটে আসলে। এবং ঈদ পূজা পার্বণে কিন্তু এই যে পোশাকের সমাহার সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে যায়, কেননা এখানকার যারা মণিপুরি ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এই কালেকশনটা বাড়িয়ে তোলেন। এবং যেহেতু সামনে এই রমজানের পরপরই কিন্তু মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, এবং এই জন্য কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে যারা সিলেটে আসছেন তারা কিন্তু এই মণিপুরি যে পোশাক রয়েছে সেই পোশাকের কালেকশন সংগ্রহ করছেন। এবং এই ঈদকে কেন্দ্র করে কিন্তু মণিপুরি যে পোশাক, বিশেষ করে শাড়ির কালেকশন কিন্তু এখানকার ব্যবসায়ীরা বৃদ্ধি করেছেন। নতুন নতুন কালেকশনের মধ্যে নানা ধরনের, নানা রঙের এবং নানা কোয়ালিটি, এখানে কিন্তু নানা ধরনের পোশাক রয়েছে। এবং এই সিলেট অঞ্চলে যে মণিপুরি পোশাকের কালেকশন সবচেয়ে বেশি থাকে আসলে লামাবাজার এলাকায়, এবং আমরা এই মুহূর্তে লামাবাজার এলাকার কয়েকটি দোকান আপনাদেরকে ঘুরে দেখাবো, যেগুলোতে আসলে যদিও আসলে এখন সকালবেলা, এবং সকালবেলায় কিন্তু এই ভিড়টা আমরা খুবই কম দেখছি, কেননা যত সময় বাড়বে, অর্থাৎ সিলেটে কিন্তু 11টার পর থেকে এই দোকানগুলো খোলা শুরু হয় এবং রাত্রে 10টা-11টা পর্যন্ত কিন্তু এই মণিপুরি পোশাক বিক্রি হয়ে থাকে এই লামাবাজার এলাকায়। আমরা যদি আরো একটি দোকান দেখাই, দোকানের ভেতরে কিন্তু আপনারা দেখবেন যে এই যে মণিপুরি পোশাকের যে কালেকশন সেগুলো সাজিয়ে রাখা হয়েছে, এবং নানা ধরনের যে পণ্যের পাশাপাশি এগুলোর দামও কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। যারা আসলে আসছেন তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী এই মণিপুরি পোশাকগুলো কালেকশন করছেন। যেহেতু চাদর রয়েছে, তাঁতে বোনা শাড়ি রয়েছে, এরপরেও নানা ধরনের প্রকারভেদে এই মণিপুরি পোশাকের দাম কিন্তু ওঠানামা করছে। যদিও গেলবারের তুলনায় এবারের কালেকশন একটু বেশি বলছেন এখানকার ব্যবসায়ীরা, এবং সেই অনুযায়ী যেহেতু ঈদ ঘনিয়ে আসছে, ঈদ ঘনিয়ে আসার কাছাকাছি এই দোকানগুলো কিন্তু বেচা বিক্রি বাড়বে। তো এরকম আসলে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে যত সময় যাবে তত কিন্তু ক্রেতাদের ভিড় বাড়বে, এবং পাশাপাশি বেচা বিক্রিও কিন্তু বৃদ্ধি পাবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের যে মণিপুরি পোশাক তার সে বিষয়ে সর্বশেষ। ঈদ কেনাকাটা খবর জানতে এতক্ষণ ছিলাম সিলেটে। ঈদ ফ্যাশনের বড় অংশের কারিগর দর্জিরা। ক্রেতা চাহিদা অনুসারে পোশাক বানাতে রমজান জুড়ে দর্জি বাড়িগুলো রাত দিন হয় একাকার। চাপ বাড়বে 10 রোজার পর। এদিকে শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে পোশাক কারিগরদের কাছে যাচ্ছেন নারীরা। রং বেরঙের নানা ডিজাইনের লেস, একটু ভিন্ন আঙ্গিকে পোশাক বানাতে লেসের জুড়ি নেই। বাজারে বাহারি ডিজাইনের পছন্দসই লেস ঈদ পোশাকের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন নারীরা। বাজারে পাওয়া হরেক রকমের লেসের দামও মোটামুটি হাতের নাগালে। কাস্টমার আছে মোটামুটি। নতুন নতুন ড্রেস বানাবো, তার মধ্যে লেস লাগাবো। একটু আগে আগে যদি আমরা বানাতে দেই তাহলে দেখা যায় যে একটু সুবিধা হয়, নিজের পছন্দ মতো ডিজাইন মতো করে নিতে পারা যায় আর কি। সেজন্য আমি লেস কিনতে আসছি, ম্যাচিং করে তারপর বানাতে দেব। বিক্রেতারা বলছেন এই ঈদে অনেক নারী ক্রেতাই পাকিস্তানি পোশাকের ধাঁচ আনতে বেছে নিচ্ছেন বিভিন্ন কারুকাজের লেস। রোজার প্রথম থেকে 8-10 রোজার পর্যন্ত একটু ভালো হয়। এই টাইপের কারচুপি লেসগুলা কাজ করা, যেমন নাটনার জন্য লাগাই, লেহেঙ্গার জন্য লাগাই, এগুলো একটু বেশি চলতেছে। কাস্টমার আসলেই এই পাকিস্তানি জামাগুলো নিয়ে বেশি আসে। কয়েক ধরনেরই কিনলাম, কোনো পার্থক্য আমি ওরকম পাইনি। এই যে আগে যেটা ছিল ওরকমই পেয়েছি। কেনাকাটা কমপ্লিট করছি, এখন যাবো টেইলার্সে। রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন কর্মব্যস্ততা চলছে। কাচের ক্যাচ ক্যাচ আর সেলাই মেশিনের খটখট শব্দ। ঈদ চলতি ফ্যাশনের একটি বড় অংশের কারিগর এই দর্জিরা। তারা জানাচ্ছেন ধীরে ধীরে বাড়ছে ফরমাইশ, চাপ বেশি থাকবে 10 রমজানের পর। রোজার চাপ এখনো আসে নাই, আসতেছে, আস্তে আস্তে আসতেছে। বাজার অন্যান্য সময়ের তুলনায় একটু চাপ বেশি আছে, কারণ রমজান আসলে আমাদের একটু কাজ বাড়ে, 2টা-2.5 পর্যন্ত কাজ করে।
অন্য সময় 10টা-11টা পর্যন্ত কাজ করি। এবার হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো বেশি চাহিদা, আর কিছু গস কাপড় আসছে পাকিস্তানি, ওগুলো অনেক ভালো চলতেছে এবার। তবে শেষ মুহূর্তের চাপ এড়াতে অনেকেই কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে আগে ভাগে এসেছেন দর্জি বাড়িতে, তাই তো লেগে আছে ভিড়। প্রথম দিকেই যদি বানাই তাহলে আমার টেনশনটা দূর হয়ে গেল, আর শেষ পর্যন্ত আমার আর এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। ডিজাইনটা যেন নষ্ট না হয়, ঈদের জামা খুব শখ করে আমরা বানাই, সেটা যেন একদম পারফেক্ট হয়, জন্য আগে দেওয়া। রমজানের দ্বিতীয় সপ্তাহ গেলে অনেক দর্জি বাড়িতে পোশাক বানানোর ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে যায়, তাই এখনই তোড়ঝোড় চোখে পড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময় বাণিজ্য। বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে কয়েকটি দেশি প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এর অংশ হিসেবে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে সফর করছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের আওতায় আছে মহাকাশে জায়গা বরাদ্দ, নির্মাণ সহায়তা এবং চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ। এর মধ্যে স্টারলিংকের সঙ্গে একাধিক প্রতিষ্ঠান যৌথ অংশীদারত্বে কাজ করার জন্য চুক্তিও স্বাক্ষর করেছে। মৌলভীবাজারের পাহাড় টিলার আম বাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে। মাঘের এক পশলা আগাম বৃষ্টি মুকুলের জন্য আশীর্বাদ। এবারে বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। যথাসময়ে মুকুলে স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। পাহাড় টিলায় দেশি বিদেশি আমের গাছ মুকুলে মুকুলে ভরে গেছে শাখা প্রশাখা। গাছ ও মুকুলের পরিচর্যায় ব্যস্ত বাগানীরা। আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা প্রায় 200 বাগানে আগেভাগে এসেছে আমের মুকুল। মাঘের আগাম এক পশলা বৃষ্টি বাগানের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। এরই মধ্যে অনেক বাগানে মুকুল থেকে আমের গুটি ধরতে শুরু করেছে। চাষিরা অধিক ফলনের আশায় গাছে গাছে সেচ দিচ্ছেন। জেলায় স্থানীয় জাতের পাশাপাশি আম্রপলি, হাড়িভাঙা, ল্যাংড়া, ফজলি ও অমৃতসাগর প্রজাতির আমের বাগান বেশি রয়েছে। সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়া উপজেলার পাহাড় ও সমতল জমিতে আম বাগানের সংখ্যা বেশি। প্রাকৃতিক বিপর্যয় না হলে এবার বাম্পার ফলনের আশা চাষিদের। গেছে বছর আমরা প্রায় 45,000 টাকার মতন আমরা বিক্রি করছি, আর এবার আমাদের যে যত্ন নিছি আমরা, এই যত্নর পরিমাণে এবার প্রায় যে মুকুল আইছে, আমরা আশা করি যে 1 লাখ বা লাখের উপরে যাইতে পারে আমাদের আম। আমরা তো কাজ করতে আসি, পানি কাঞ্জি দিতে আসি, যাই যত্ন লইতে আসি, আশা করি আগের দিকে আরো বেশি যেতে পারে গাছের ফল। গত বছর আমি ভালো একটা ফলাফল পেয়েছিলাম, আমি নিজে খেয়েছি। এরপর আমার পাড়াপড়শিরে দেওয়ার পরে 15 থেকে 20,000 টাকার আম বিক্রি করছি। গতবারের চাইতে এবার আমার ফলনটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা আছে, মুকুলের পরিমাণটা খুবই বেশি। আমের মুকুল ও গুটিতে নিয়ম মেনে স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বিভিন্নভাবে কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি। পরাগায়নের পরে মটরশুঁটি দানা যখন হবে আম, তখন একটি স্প্রে করার জন্য, তার 1 মাস পর একটা স্প্রে করলে বিভিন্ন প্রকার পোকার আক্রমণ থেকে আমগুলো রক্ষা পাবে। জেলায় 2234 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2852 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন এই সময় বাণিজ্য। দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। এ দফায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের দাম ভরিতে কমেছে 1038 টাকা। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায়, রোববার থেকে দেশের বাজারে 22 ক্যারেটের স্বর্ণের ভরি 1,50,862 টাকা, 21 ক্যারেট 1,44,004 টাকা, 18 ক্যারেট 1,23,429 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,01,640 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর 13 বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম বাড়ানো হয়েছে 9 বার আর কমেছে মাত্র 4 বার। দেখছেন এই সময় বাণিজ্য। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের ছাঁটাই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় হবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের ডিওজি শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে মাস্কের সঙ্গে মন্ত্রীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রেসিডেন্ট এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও মন্ত্রিসভার আলোচনায় বাকবিতণ্ডার বিষয়টি অস্বীকার করেছেন ট্রাম্প।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা বৈঠকে ঘটেনি, উল্টো গণমাধ্যমে বিষয়টি অতিরঞ্জিত করছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এ সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবাসন ব্যবসায়ীদের দাবির মুখে ড্যাব সংশোধনের উদ্যোগ রাজুকের। এলাকাভেদে বাড়বে ভবন উচ্চতার সীমা ও ফ্ল্যাটের সংখ্যা, রাজধানীতে ঝুঁকি বাড়ার সংখ্যা। বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করল স্টারলিংক। গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে ঢাকা সফর করছে প্রতিনিধি দল, যৌথ অংশীদারত্বের জন্য চুক্তি সই। এবং ঈদ সামনে রেখে দর্জি বাড়িতে ভিড়, চাহিদা অনুযায়ী পোশাক বানাতে ব্যস্ত কারিগররা। সিলেটে মণিপুরি পোশাকের দোকানে চলছে বিক্রির প্রস্তুতি। এই ছিল এ সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।